যখন এক বিলিয়নিয়ার বাবার ৭ বছর বয়সী মেয়ে জন্ম থেকেই বধির ছিল, কিছু শুনতে পেত না এবং পৃথিবীর সেরা ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই পাশের এক বস্তির দরিদ্র মেয়ে তার কানে বধিরতার চিকিৎসা করে। মাত্র ২ মিনিটে তাকে সুস্থ করে তুলল। কিন্তু এটা কোনো সাধারণ অলৌকিক ঘটনা ছিল না, কারণ কান থেকে যে জিনিসটা বেরোল তা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল। সেটা কোনো রোগ ছিল না, সেটা ছিল ৭ বছর পুরনো এক ভয়ঙ্কর ভুল, যা সেই বিলিয়নেরের ঘরের নীরবতার নিচে চাপা পড়েছিল। এই গল্প হলো সম্পদ আর যন্ত্রণার। এই গল্প হলো সেই বাবা মায়ের যারা নিজেদের মেয়ের বধিরতার জন্য নিজেরাই দায়ী ছিল। শেষে কি বেরিয়েছিল সেই শিশুদের কান থেকে, আর কেন কোটি কোটি টাকা খরচ করা বাবাও তার মেয়ের কষ্টকে চিনতে পারল না? সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই মন ছুঁয়ে যাওয়া গল্পের সম্পূর্ণ সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মুম্বাইয়ের সবচেয়ে দামি এবং আধুনিক হাসপাতালের এক ব্যক্তিগত ঘরে নীরবতা বিরাজ করছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিক্রম সিংহানিয়া, যিনি শহরের অর্ধেকেরও বেশি অংশের মালিক ছিলেন এবং যার নাম ক্ষমতা আর প্রতিপত্তির সামর্থ্য ছিল, আজ তিনি এক সাধারণ মানুষের মতো কাঁপছিলেন। তার কাছে হাজার কোটি টাকার সম্পদ ছিল। তিনি আঙুলের ইশারায় সরকার নাড়িয়ে দিতে পারতেন, কিন্তু এই মুহূর্তে তিনি কাঁচের দেওয়ালের ওপারে শুয়ে থাকা তার ছোট্ট প্রাণের জন্য একটি শব্দেও কিনতে পারছিলেন না। ৭ বছর আগের সেই রাতটা তার আজও মনে আছে। প্রসবকক্ষ মেশিনের আওয়াজে গমগম করছিল। ডাক্তার আর নার্সরা দ্রুত এদিক ওদিক ছুটাছুটি করছিল। বিক্রমের স্ত্রী সুনিতা কষ্ট আর আশার মধ্যে শ্বাস নিচ্ছিলেন। তারপর সেই মুহূর্ত এলো যখন তাদের মেয়ে পৃথিবীতে পা রাখল। প্রতিটি বাবা মা সেই প্রথম কান্নার আওয়াজের জন্য অপেক্ষা করে, যা জীবনের প্রমাণ, কিন্তু সেখানে ছিল শুধু নীরবতা। শিশুটির চোখ খোলা ছিল, বড় বড় আর কৌতূহলী, যা হাসপাতালের তীব্র আলো দেখছিল, কিন্তু তার ঠোঁট থেকে কোনো আওয়াজ বেরোল না। ও কাঁদছে না কেন? সুনিতা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছিল। ডাক্তার শিশুটির কানের কাছে চুটকি বাজাল। কোনো প্রতিক্রিয়া নেই। নার্স হাততালি দিল। শিশুটি পলকও ফেলল না। বিক্রমের গলা শুকিয়ে গেল। তিনি ডাক্তারদের বিশ্বের সমস্ত সুবিধা, প্রতিটি আধুনিক প্রযুক্তি আনার আদেশ দিলেন। পরের কয়েকদিনের মধ্যে ছোট্ট রিয়ার মস্তিষ্কের স্ক্যান হল, শিরা উপশিরার পরীক্ষা হল এবং অগণিত টেস্ট করা হল। শেষ পর্যন্ত দেশের সবচেয়ে বড় ইএনটি বিশেষজ্ঞ মাথা নিচু করে ফাইলটা বিক্রমের সামনে রাখলেন। মিস্টার সিংহানিয়া, আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ। কিন্তু ডাক্তারের কণ্ঠস্বর ধীর হয়ে গেল। কিন্তু কি? পরিষ্কার করে বলুন। বিক্রম অধৈর্য হয়ে বললেন। ও শুনতে পায় না। ওর শোনার শিরাগুলো মস্তিষ্ক পর্যন্ত সংকেত পৌঁছাচ্ছে না। এটা এক খুবই বিরল ঘটনা। সেই শব্দগুলো বিক্রমের কানে গলিত কাঁচের মতো নেমে এলো। সেই রাতে তিনি তার মেয়ের দোলনার পাশে বসে রইলেন। রিয়া গভীর ঘুমে ছিল, একদম শান্ত, কোনো পরীর মতো। বিক্রম ধীরে ধীরে তার নাম ধরে ডাকলেন। রিয়া? কোনো নড়াচড়া নেই। তিনি তার আওয়াজ উঁচু করলেন। রিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? বাবা ডাকছেন শোনা। কিন্তু রিয়া সেই একই শান্তিতে ঘুমিয়ে রইল। বিক্রম, যিনি তার মিটিংগুলোতে বাঘের মতো গর্জন করতেন, সেই রাতে এক শিশুর মতো হাউমাউ করে কাঁদলেন। তিনি ধীরে করে বললেন, আমি ঠিক করে দেব। আমাকে আমার সব সম্পত্তি খোয়াতে হলেও আমি তোমার কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছিয়েই ছাড়ব। বছর গড়িয়ে গেল এবং বিক্রম তার প্রতিশ্রুতি রাখার জন্য সব রকম চেষ্টা করলেন। তিনি জার্মানি, জাপান আর আমেরিকা থেকে বিশেষজ্ঞ ডাকালেন। তিনি মন্দিরে মাথা ঠেকালেন, মানত করলেন এবং বিজ্ঞানের প্রতিটি দরজায় কড়া নাড়লেন। এর কোনো ওষুধ নেই, একজন জাপানি ডাক্তার বললেন। হয়তো এটা জন্মগত, আমাদের এটা মেনে নিতে হবে। হয়তো একটা ককলিয়ার ইমপ্ল্যান্ট সাহায্য করতে পারে, একজন আমেরিকান সার্জন পরামর্শ দিলেন। বিক্রম রাগে তাদের বাইরে বের করে দিলেন। আমি হার মানব না, তিনি নিজেকে বললেন। রিয়া এখন ৭ বছরের হয়ে গেছে। সে এক পুতুলের মতো সুন্দর ছিল, কিন্তু তার দুনিয়া ছিল নীরব। সিংহানিয়া ম্যানশন, যা শহরের এক উঁচু পাহাড়ে দুর্গের মতো দাঁড়িয়েছিল, তার জন্য সেটা ছিল এক সোনার খাঁচার মতো। তার কাছে খেলনার পাহাড় ছিল, কিন্তু তার সাথে খেলার মতো কেউ ছিল না। যখনই ধনী বন্ধুদের বাচ্চারা বাড়ি আসত, তারা রিয়াকে ডাকত, চিৎকার করত, কিন্তু রিয়া কোনো উত্তর দিত না। বাচ্চারা তাকে অহংকারী বা অদ্ভুত মনে করে ছেড়ে দিত। এক সন্ধ্যায় বিক্রম দেখলেন যে রিয়া তার বিলাসবহুল ঘরের জানালা দিয়ে বাইরে দেখছে। বাইরে বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাকছিল। রিয়া তার ছোট্ট হাতটি জানালার ঠান্ডা কাঁচে রাখা ছিল। সে মেঘের গর্জন শুনতে পারছিল না, কিন্তু সে কাঁচে হওয়া কম্পন বা ভাইব্রেশন অনুভব করছিল। এটাই ছিল তার শোনা, শুধু অনুভব করা। বিক্রম তার কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন। রিয়া ঘুরে তাকালো এবং হাসল।
সেই হাসি এতটাই নিষ্পাপ ছিল যে তা বিক্রমের হৃদয়কে বিদ্ধ করল। আমায় ক্ষমা করে দিস সোনা, বিক্রম মনে মনে ভাবলেন। তার চোখে জল ছিল। আমি দুনিয়া জিততে পারি, কিন্তু আমি তোকে একটা সাধারণ বৃষ্টির আওয়াজও উপহার দিতে পারছি না। রিয়া ইশারায় জিজ্ঞেস করল, আপনি কি মন খারাপ করেছেন? বিক্রম চোখের জল লুকিয়ে হেসে নাতে মাথা নাড়লেন। কিন্তু রিয়া জানত, সে শুনতে না পারলেও সে আবেগগুলো কোনো সাধারণ মানুষের চেয়ে ভালোভাবে বুঝত। সে জানত যে তার বাবার চোখে যে কষ্ট, তা তার নীরবতার জন্য। সেই শহরেরই অন্য এক কোণে, যেখানে আকাশ ছোঁয়া দালান শেষ হতো এবং সরু গলি শুরু হতো, সেখানে আরেকটা গল্প রূপ নিচ্ছিল। সেখানে কোনো প্রাসাদ ছিল না, না কোনো বিদেশি ডাক্তার। সেখানে ছিল শুধু এক ছোট মেয়ে, গৌরী, যার কাছে না টাকা ছিল, না কোনো ডিগ্রি। কিন্তু তার কাছে এমন এক দক্ষতা ছিল যা বিশ্বের কোনো ডাক্তারের কাছে ছিল না। ভাগ্য তাদের দুজনকে মেলানোর ষড়যন্ত্র করছিল। কিন্তু বিক্রম এই ব্যাপারে একেবারেই অজ্ঞাত ছিলেন যে অলৌকিক ঘটনাকে তিনি তার সম্পদ দিয়ে কেনার চেষ্টা করছিলেন, তা তিনি এমন এক জায়গায় পেতে চলেছিলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। বিক্রম সিংঘানিয়ার বিলাসবহুল প্রাসাদ থেকে মাইল মাইল দূরে মুম্বাইয়ের সরু ও কোলাহলপূর্ণ গলিগুলোর মাঝে এক পুরনো চাউলে 7 বছরের গৌরী থাকত। এখানকার বাতাসে দামি পারফিউমের গন্ধ নয়, বরং ভেজা মাটি, মশলা আর সংগ্রামের গন্ধ ছিল। গৌরীর ঘর কেবল এক ছোট কামরায় সীমাবদ্ধ ছিল, যেখানে রান্নাঘর আর বিছানা একসাথে ছিল, এবং দেওয়ালগুলো এতটাই পাতলা ছিল যে প্রতিবেশীদের সব কথা শোনা যেত। তার মা মীরা মানুষের বাড়িতে বাসন মাজা আর ঝাড়ুর কাজ করতেন, যাতে গৌরীকে লালন পালন করতে পারেন। গৌরীর বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল যখন সে হামাগুড়ি দিতে শিখছিল, কোনো বিদায় ছাড়াই, কোনো কারণ ছাড়াই। গৌরী তার বয়সের অন্য বাচ্চাদের থেকে একেবারে আলাদা ছিল। সে কম কথা বলত, কিন্তু তার চোখ অনেক কিছু বলত, গভীর এবং বিচক্ষণ, যেন সে 7 বছরেই পৃথিবীর সব কষ্ট দেখে নিয়েছে। তাকে নতুন খেলনা বা কাপড়ের জন্য বায়না করতে কখনো দেখা যায়নি। সে জানত যে তার মা রাত জেগে সেলাই করেন যাতে স্কুলের ফিস জমা দেওয়া যায়। কিন্তু গৌরীর কাছে দারিদ্র্যের বাইরে আরও কিছু ছিল, এমন এক বরদান যা তার মাও পুরোপুরি বুঝতে পারতেন না, আর নাই বা বুঝত খোদ গৌরী। সে মানুষের কষ্ট অনুভব করতে পারত, শুধু দেখে নয়, বরং নিজের ভেতরে। এক দুপুরে যখন স্কুল ছুটির পর সব বাচ্চারা কানামাছি খেলছিল, গৌরী এক কোণে বসে থাকা তার ক্লাসের ছেলে রোহানের কাছে গেল। রোহান চুপচাপ তার টিফিন দেখছিল। তোমার বাবা ঠিক হয়ে যাবেন, গৌরী নিচু স্বরে বলল। রোহান চমকে উঠল। সে কাউকে বলেনি যে তার বাবা হাসপাতালে আছেন। তার চোখে জল এসে গেল। তুই কি করে জানলি? সে ফুঁপিয়ে কেঁদে জিজ্ঞেস করল। গৌরী শুধু কাঁধ ঝাঁকাল। আমার শুধু মনে হল। সে তার হাত রোহানের কাঁধে রাখল, এবং অদ্ভুত ব্যাপার হল, রোহানের মনে হল যেন তার অর্ধেক বোঝা হালকা হয়ে গেল। এটা প্রথমবার ছিল না। গৌরী যখনই কোনো এমন মানুষের পাশ দিয়ে যেত যে ভেতর থেকে ভেঙে পড়েছে, সে তার বুকে এক অদ্ভুত টান অনুভব করত, যেন কোনো অদৃশ্য সুতো তাকে সেই মানুষটির দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং বলছে, যাও, সাহায্য করো। সন্ধ্যায় যখন মীরা কাজ থেকে ফিরলেন, তখন তিনি ক্লান্ত ছিলেন। গৌরী সাথে সাথে এক গ্লাস জল এনে মায়ের সামনে রাখল। তুই কি জাদু করিনি রে? মীরা আদর করে তার চুল আঁচড়ে দিয়ে বললেন। আমি এক্ষুনি ভাবছিলাম যে একটু জল পেলে ভালো হতো। গৌরী হাসল না। সে গুরুত্বের সাথে বলল, মা, আজ বাসে যে কাকিমা বসেছিলেন তিনি খুব মন খারাপ করেছিলেন। তিনি হাসছিলেন, কিন্তু তার মন কাঁদছিল। মীরা তার মেয়ের মুখের দিকে তাকালেন। তিনি বহুবার অনুভব করেছেন যে গৌরীর কাছে মানুষের মন পড়ার এক অদ্ভুত ক্ষমতা আছে। সোনা, তোর কাছে ভগবানের দেওয়া একটা উপহার আছে। মীরা তাকে কোলে বসিয়ে বললেন। তুই সেটা অনুভব করিস যা মানুষ মুখে বলতে পারে না। কিন্তু মনে রাখিস, কখনো কখনো অন্যের কষ্ট নিজের করে নেওয়া খুব ভারী হয়ে দাঁড়ায়। আমার এটা ভালো লাগে না, মা, গৌরী নিষ্পাপভাবে বলল। যখন ওরা দুঃখী হয় তখন আমারও কষ্ট হয়। কারণ তোর কাছে একটা বড় মন আছে, পাগলি। মীরা তাকে জড়িয়ে ধরলেন। সেই সন্ধ্যায় ভাগ্য তার খেলা শুরু করে দিল। বিক্রম সিংঘানিয়া তার কালো এসইউভিতে বসে একটি মিটিংয়ের জন্য সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেখানে গৌরী থাকত। গাড়ির কাঁচ কালো ছিল
এসি চলছিল এবং দুনিয়ার কোলাহল বাইরে ছিল। বিক্রম জানালা দিয়ে বাইরে তাকালেন। ভাঙা রাস্তা, খোলা নর্দমা আর ধুলোয় ক্রিকেট খেলতে থাকা বাচ্চারা। তার চোখ ভিলের মধ্যে হেঁটে যাওয়া এক ছোট মেয়ের উপর পড়ল, যার স্কুল ব্যাগ তার শরীর থেকে বড় লাগছিল। সেই ছিল গৌরী। গাড়ি গৌরীর ঠিক পাশ দিয়ে গেল। এক মুহূর্তের জন্য বিলিয়নিয়ারির মেয়ের নীরব দুনিয়ার সমাধান আর সেই সমস্যা মাত্র 5 ফুট দূরত্বে ছিল। গৌরীও সেই ঝলমলে গাড়িটাকে দেখল। সে এক অদ্ভুত শিহরণ অনুভব করল, সেই চেনা টান। কিন্তু গাড়ি দ্রুত এগিয়ে গেল এবং ধুলোর মেঘে অদৃশ্য হয়ে গেল। কয়েক সপ্তাহ পর মীরা শহরের পশ এলাকায় এক নতুন বিল্ডিংয়ে পরিষ্কার করার কাজ পেলেন। স্কুলের ছুটি ছিল বলে তিনি গৌরীকে তার সাথে নিয়ে গেলেন। যখন মীরা উপরের তলায় কাজ করছিলেন, গৌরী নিচের রিসেপশনের কাছে বসে তার হোমওয়ার্ক করছিল। কাচের বড় দরজাগুলোর ওপার থেকে সে পাহাড়ে তৈরি সিংহানিয়া ম্যানশন দেখতে পাচ্ছিল। সেই বাড়িটা কোনো দুর্গের মতো লাগছিল। মা, কাজ শেষ হওয়ার পর গৌরী জিজ্ঞেস করল, ওই বড় বাড়িতে কে থাকে? খুব ধনী লোক শোনা, মীরা আঁচল দিয়ে কপাল মছাতে মছাতে বললেন। তারা কি সুখী? গৌরী সেই প্রাসাদটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। মীরা এক মুহূর্তের জন্য থামলেন। তিনি সিংহানিয়াদের গল্প শুনেছিলেন, অঢেল টাকা, কিন্তু মুখে কখনো না দেখা হাসি। জানি না রে পুতুল, মীরা দীর্ঘশ্বাস ফেললেন। টাকা সব ঠিক করতে পারে না, কখনো কখনো প্রাসাদেও নীরবতা থাকে। গৌরী সেই প্রাসাদটার দিকে শেষবারের মতো তাকাল। সে জানত না যে সেই দুর্গের দেওয়ালগুলোর পেছনে এক মেয়ে জানালাতে বসে তারই মতো শহর দেখছে, অপেক্ষা করছে। আওয়াজের জন্য নয়, বরং এমন কারো জন্য যে তার নীরবতাকে শুনতে পারে। ভাগ্যের চাকা এখন ঘুরতে চলেছিল এবং দুটি ভিন্ন দুনিয়ার এই সংঘর্ষ এখন মাত্র কয়েক মুহূর্তের দূরত্বে ছিল। সেটা ছিল এক মঙ্গলবারের গুমোট দুপুর। সূর্য মাথার ওপর এবং মুম্বাইয়ের রাস্তা বরাবরের মতোই ব্যস্ত ছিল। সিংহানিয়া ম্যানশনের বিশাল লোহার গেটের পাশে রিয়া একা দাঁড়িয়েছিল। তার ন্যানি, যে সবসময় ছায়ার মতো তার সাথে ছিল, হয়তো ভেতরে কোনো ফোন কলে ব্যস্ত ছিল বা রাধুনির সাথে কথা বলছিল। রিয়ার জন্য এটা ছিল এক বিরল স্বাধীনতার মুহূর্ত। সে গেটের শিকগুলোর পেছনে দাঁড়িয়ে বাইরের দুনিয়া দেখছিল। রাস্তায় দৌড়নো অটোরিকশা, সবজিওয়ালার ঠেলা এবং একটা কুকুর যা ল্যাজ নাড়তে নাড়তে যাচ্ছিল। সে সবকিছু দেখছিল, কিন্তু শুনতে কিছুই পাচ্ছিল না। তার কানের পেছনে লাগানো দামি মেশিন, হিয়ারিং এড, শুধু এক সজ্জা হয়ে রয়ে গিয়েছিল। ঠিক তখনই রাস্তার ওপার থেকে গৌরী আসছিল। স্কুলের ছুটি হয়ে গিয়েছিল এবং তার ভারী ব্যাগটা তার কাঁধকে ঝুঁকিয়ে দিচ্ছিল। সে ক্লান্ত ছিল এবং খিদের জ্বালায় তার পেট গড়গড় করছিল, কারণ সে তার টিফিন এক ক্ষুধার্ত বন্ধুকে দিয়ে দিয়েছিল। হঠাৎ তার নজর গেটের পাশে দাঁড়িয়ে থাকা রিয়ার উপর পড়ল। লাল ফ্রকে সেজে থাকা রিয়া কোনো পুতুলের মতো লাগছিল, কিন্তু গৌরীর পা থেমে গেল। সাধারণ বাচ্চারা হয়তো তাকে দেখে এগিয়ে যেত, কিন্তু গৌরী সেই পুরনো টান অনুভব করল। সে দেখল যে রিয়ার চোখ খালি এবং তার হাত বারবার তার কানের মেশিনের কাছে যাচ্ছে, যেন সেখানে কিছু বিঁধছে, কিন্তু সে সেটাকে ছুঁতে ভয় পাচ্ছে। গৌরী রাস্তা পার করল এবং ধীরে ধীরে গেটের কাছে পৌঁছাল। রিয়া গৌরীকে তার দিকে আসতে দেখল, কিন্তু নড়ল না। গৌরী তার কাছে গিয়ে কোনো প্রশ্ন করল না, শুধু একটা হালকা হাসি দিল এবং নিজের আঙুল দিয়ে রিয়ার ফ্রকের দিকে ইশারা করে থামস আপ করল। রিয়া, যে সবসময় মানুষের অদ্ভুত দৃষ্টিতে অভ্যস্ত ছিল, এই সাধারণ বন্ধুত্বপূর্ণ ব্যবহারে অবাক হয়ে গেল। সেও ধীরে করে হাসল। গৌরী সময় নষ্ট না করে রিয়ার কানের দিকে ইশারা করল এবং নিজের মুখে কষ্টের ভাব এনে নীরব ভাষায় জিজ্ঞেস করল, এটা কি ব্যথা করছে? রিয়ার চোখ বড় হয়ে গেল। আজ পর্যন্ত কেউ, এমনকি তার বাবা মাও না, এই প্রশ্ন এত সরাসরিভাবে জিজ্ঞেস করেনি। সে সাথে সাথে হ্যাঁতে মাথা নাড়ল। গৌরীর বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল না কি ভুল হয়েছে, কিন্তু তার অন্তরাত্মা চিৎকার করছিল যে তার সাহায্য করা উচিত। সে তার হাতটা সামনে বাড়াল, হাতের তালু ওপরের দিকে, যেন জিজ্ঞেস করছে, আমি কি দেখতে পারি? রিয়া এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু গৌরীর চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল। রিয়া তার মাথা নিচু করে দিল। গৌরী কাঁপতে থাকা হাতে এসে দামি মেশিনের পেছনের ত্বক দেখল। সেখানে হালকা ফোলা আর লালচে ভাব ছিল। গৌরী খুব ধীরে ধীরে সেই জায়গাটা হাতড়াল। রিয়া শিউরে উঠল।
গৌরীর আঙুলগুলো মেশিনের ঠিক পেছনে কিছু শক্ত আর ধারালো অনুভব করল। এটা মেশিনের অংশ ছিল না, এটা অন্য কিছু ছিল, এমন কিছু যা সেখানে থাকা উচিত ছিল না। এখানে কিছু আটকে আছে, গৌরী বিড়বিড় করে বলল, যদিও সে জানত যে রিয়া শুনতে পাবে না। গৌরী তার হাত শক্ত করল এবং সেটাকে বের করার সিদ্ধান্ত নিল। যেই সে তার আঙুলগুলো সেখানে জমালো, পেছন থেকে ভারী বুটের আওয়াজ গমগম করে উঠল। এই মেয়ে, দূর হটো ওর কাছ থেকে! এক ভারী আর ভয়ঙ্কর আওয়াজ এলো। গৌরীর বুক ধরফর করে উঠল। সে ঘুরে দেখল এক বিশালদেহী মানুষ রঘু, যিনি সিংহানিয়া পরিবারের বডিগার্ড, তাদের দিকে দৌড়ে আসছেন। তিনি কালো সাফারি স্যুট পরেছিলেন এবং তার মুখ রাগ আর ভয়ে টান টান ছিল। গৌরী পালাতে চাইছিল, কিন্তু রিয়া তার কবজি শক্ত করে ধরে ফেলল। তার চোখে ছিল আকুতি। আমাকে ছেড়ে যেও না! রঘু হাঁপাতে হাঁপাতে তাদের কাছে থামলেন। ওই মেশিনটাকে হাত দিও না! তিনি চিৎকার করলেন। গৌরী রিয়ার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকা গলায় বলল, আমি শুধু সাহায্য করছি, ওর ব্যথা হচ্ছে। রঘু সাথে সাথে থেমে গেল। তার রাগ গলে গিয়ে অসহায়তায় পরিণত হল। আমি জানি ওর ব্যথা হচ্ছে। তাহলে আপনি চিৎকার করছেন কেন? গৌরী সাহস জুটিয়ে জিজ্ঞেস করল। রঘু হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে জল ছিল। কারণ তুমি যদি ওকে ভুলভাবে টানো তাহলে রক্ত বেরোতে পারে। আমি সপ্তাহ ধরে সাহেবকে, ডাক্তারদের বলছি যে মেশিনের পেছনে কিছু গণ্ডগোল আছে, ফোলা আছে, কিন্তু আমার কথা শোনে কে? আমি তো শুধু একজন লেখাপড়া না জানা বডিগার্ড। গৌরী রঘুর চোখে সত্যটা দেখল। তিনি খারাপ মানুষ ছিলেন না, শুধু এমন একজন মানুষ ছিলেন যার আওয়াজ ধনীদের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত। আমি এটা বের করতে পারব, গৌরী দৃঢ়তার সাথে বলল। আমার দেখতে পাচ্ছি এটা খুব ভেতরে আটকে আছে। রঘু এক মুহূর্ত ভাবলেন, তারপর রিয়ার দিকে টাকানেন। রিয়াও সাঁই দিল। ঠিক আছে, রঘু বললেন, কিন্তু খুব সাবধানে। যদি কিছু ভুল হয় তাহলে আমি আছি। গৌরী গভীর শ্বাস নিল। সে দুনিয়ার সমস্ত কোলাহল, ট্রাফিক, ভয়, হৃৎস্পন্দন সব কিছু ভুলে গেল। তার পুরো মনোযোগ ছিল সেই ছোট ধাতুর টুকরোটার ওপর। সে তার আঙুলগুলো এক হুকের মতো করল এবং সেই বস্তুর কিনারা ধরল। রিয়া চোখ বন্ধ করে নিল এবং এক নীরব চিৎকার তার গলায় আটকে গেল। আরেকটুখানি, গৌরী ফিসফিস করে বলল। সে একটা শেষ ঝাঁকুনি দিল। খট! একটি ছোট ভুট্টার দানার মতো ধাতুর টুকরো বাইরে বেরিয়ে এলো। রিয়ার শরীর একদম শিথিল হয়ে গেল, যেন বহু বছরের বোঝা নেমে গেল। গৌরীর হাতে সেই টুকরোটা ছিল, যার ওপর রক্তের হালকা ছোপ ছিল। রঘু স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং গৌরীকে পড়ে যাওয়া থেকে বাঁচালেন। তুমি করে দেখালে, রঘু অবিশ্বাস নিয়ে বললেন। ঠিক তখনই পাশের মন্দিরের ঘণ্টা বাজল। টন টন। রিয়া যে নিজের চোখ বন্ধ করেছিল হঠাৎ চমকে উঠল। তার হাত দ্রুত নিজের কানে গেল। সে চোখ খুলে গৌরীর দিকে তাকাল, তারপর রঘুর দিকে। তার চোখে ছিল জলের ঢল, কষ্টের নয় বরং বিস্ময়ের। সে কাঁপতে কাঁপতে নিজের ঠোঁট খুলল এবং এক অদ্ভুত ভাঙা ভাঙা আওয়াজ বের করল। সে শুনেছিল। 7 বছরের নীরবতার পর প্রথমবারের মতো পৃথিবীর আওয়াজ তার কানে কড়া নাড়ল। বিক্রম সিংহানিয়া, যিনি সাধারণত শান্ত এবং নিয়ন্ত্রিত থাকতেন, এই সময় গভীর ধাক্কায় ছিলেন। তার হাতে সেই ছোট ধাতুর টুকরোটা ছিল যা তার মেয়ের কান থেকে বেরিয়েছিল। ঘরে ডাক্তার সীমা আর রঘুও দাঁড়িয়েছিলেন, কিন্তু তাদের মনোযোগ এখন কোনো অপরাধীকে ধরার ওপর নয়, বরং সেই ভয়ঙ্কর সত্যের ওপর ছিল যা ধীরে ধীরে সামনে আসছিল। এটা এটা কোনো মেডিকেল ডিভাইসের অংশ নয়, ডাক্তার সীমা প্রায় ফিসফিস করে বললেন। তার কপালে ঘামের ফোঁটা ছিল। যদি এমন হতো তাহলে আমাদের স্ক্যানে এটা অবশ্যই দেখা যেত। এটা এক সাধারণ বাইরের বস্তু, যা রিয়া হয়তো খুব ছোটবেলায় নিজের কানে ঢুকিয়ে দিয়েছিল। ডাক্তারের এই কথাগুলো শুনে বিক্রম আরও গভীর ধাক্কা খেলেন। তিনি তার কোটি কোটি টাকা এই কথা নিশ্চিত করার জন্য খরচ করেছিলেন যে রিয়া জন্মগতভাবে বধির, আর এখন জানা যাচ্ছে যে এটা এমন এক ভুল ছিল যা কেউ মনোযোগ দিয়ে দেখেইনি। তার চোখে রাগ নয়, বরং এক ভয়ঙ্কর আত্মঘৃণা ছিল। এত বছর, বিক্রম কাঁপতে কাঁপতে বললেন। তার আওয়াজে ক্ষমতার অহংকার নয়, বরং অসহায়তা ছিল। এত বছর ধরে আমরা শুধু এটাই মেনে নিলাম যে ও বধির। আমরা ওকে দুনিয়ার সবচেয়ে দামি নীরবতার মধ্যে রেখেছিলাম, যখন ওকে শুধু একটা ছোট জিনিস বের করার দরকার ছিল। সুনিতা, যিনি তখনও ধাক্কায় ছিলেন, হঠাৎ হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এটা আমার ভুল, আমার মনোযোগ দেওয়া উচিত ছিল,
ও আমার বাচ্চা। ঠিক তখনই গৌরী ধীরে ধীরে এগিয়ে এলো। সে রিয়াকে দেখল যে এখন বাবার কোলে গুটিসুটি মেরেছিল, কিন্তু এখন দুনিয়ার আওয়াজ শুনছিল। গৌরী নিজের বিশেষ ক্ষমতার ব্যবহার করল এবং সে রিয়ার মনে চাপা পড়ে থাকা গভীর আঘাত, ট্রমা অনুভব করল। আঙ্কেল, এটা শুধু একটা টুকরো নয়। রিয়া যখনই জোরে আওয়াজ শুনত তখনই ভয় পেয়ে যেত। যখন আমি ওর কান থেকে টুকরোটা বের করছিলাম তখন ওর মনে চিৎকার আর কাঁচ ভাঙার স্মৃতি ছিল। এটা শুনে বিক্রম আর সুনিতা দুজনেই একে অপরের দিকে তাকালেন। ঘরে হঠাৎ বাতাসের প্রবাহ থেমে গেল, যেন সময় সেখানেই থমকে গেল। তাদের সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ল, যখন রিয়ার বয়স সবে 2 বছর ছিল এবং তাদের বিয়ে প্রায় ভেঙে যাওয়ার মুখে ছিল। ওই রাত। সুনিতা নিজের মুখে হাত রাখলেন। তার আওয়াজ তখনও ভিজে ছিল। যে রাতে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। আমি এতটাই রাগে ছিলাম যে আমি ডাইনিং টেবিলে রাখা সেই ক্রিস্টালের ট্রফিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কাঁচের টুকরোগুলো সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। বিক্রমের শরীর শক্ত হয়ে গেল। তার মনে পড়ল যে রিয়া সেই রাতে নিজের ঘরে একা ছিল। রিয়া খুব কেঁদেছিল। বিক্রম কাঁপতে থাকা গলায় বললেন, এবং পরের দিন থেকে সে আমার ডাকলেও আর ঘুরে দেখত না। ডাক্তাররা ওকে জন্মগত বধিরতা বলে দিল, আর আমরা সহজে সেটা বিশ্বাস করে নিলাম। তিনি তার হাতে সেই ছোট ধাতুর টুকরোটাকে দেখলেন। এটা তাদের রিয়ার কোনো পুরনো খেলনার অংশ ছিল, হয়তো তার প্রিয় ভাঙা পুতুলের একটা চোখ বা বোতাম। 2 বছরের শিশু যে তার বাবা মায়ের ঝগড়া থেকে বেরোনো ভয়ঙ্কর আওয়াজগুলো সহ্য করতে পারেনি, সে অজান্তেই সেই বোতামটাকে নিজের কানে গুজে দিয়েছিল, যাতে সেই আওয়াজগুলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আর এই এক অজান্তে করা শিশুসুলভ কাজকে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি আর সেরা ডাক্তাররা 7 বছর ধরে জন্মগত বধিরতা বলে মেনে নিল। আমরা ওকে বধির বানাইনি, বিক্রম সুনিতাকে দেখতে দেখতে বললেন। তার চোখ জলে ভরা ছিল। আমাদের অশান্ত বিয়ে, আমাদের রাগ, আমাদের চিৎকার, এরাই ওর শোনার ইচ্ছাকে মেরে দিয়েছিল। এই টুকরোটা তো শুধু একটা শারীরিক প্রমাণ ছিল আমাদের ব্যর্থতার। বিক্রম সিংহানিয়া, যিনি সবসময় সমস্যাকে টাকা দিয়ে সমাধান করতে অভ্যস্ত ছিলেন, আজ বুঝলেন যে তিনি সবচেয়ে বড় ভুল কোথায় করেছেন। তিনি তার মেয়ের শারীরিক স্বাস্থ্যের ওপর কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু তার আবেগিক স্বাস্থ্যের ওপর 1 মিনিটও দিলেন না। রিয়ার বধিরতা ছিল না, সে তার ঘরে নিরাপত্তার আওয়াজ পায়নি। বিক্রম সেই ছোট টুকরোটাকে নিজের হাতের তালুতে শক্ত করে চেপে ধরলেন। এটা তার কাছে এখন এক প্রমাণ নয়, বরং অনুতাপের প্রতীক ছিল। তিনি ডাক্তার সীমাকে যেতে দিলেন, কোনো অভিযোগ ছাড়াই, কিন্তু সাথে সাথে রিয়ার চিকিৎসার দায়িত্ব থেকেও মুক্ত করলেন। এখন ঘরে কেবল 3 জন মানুষ ছিল, বিক্রম, সুনিতা আর রিয়া, এবং গৌরী, যে চুপচাপ এই আবেগিক ঝড়ের সাক্ষী ছিল। সুনিতা, বিক্রম গভীর শ্বাস নিলেন। আমরা দুজনেই দোষী। আমরা একে অপরের ওপর দোষ দিতে পারি না। আমাদের রিয়ার জন্য একসাথে দাঁড়াতে হবে, কিন্তু এক নতুন উপায়ে। প্রথমে আমাদের নিজেদের বিয়ের আওয়াজকে ঠিক করতে হবে। গৌরী এই সব দেখল এবং অনুভব করল। সে জানত যে রিয়ার এখন কোনো মেশিনের নয়, বরং তার বাবা মায়ের মধ্যে শান্তির প্রয়োজন। এটাই ছিল সেই সত্য যা গৌরী অনুভব করেছিল, এবং যা দুনিয়ার কোনো সম্পদ কিনতে পারত না। সিংহানিয়া ম্যানশনের সেই জমকালো ঘরে এখন অন্য ধরনের নীরবতা ছিল। এটা সেই নীরবতা ছিল না যা রিয়া 7 বছর ধরে সহ্য করেছিল, বরং এটা ছিল এক গভীর আত্মবিশ্লেষণ আর অনুতাপের শান্তি। সেন্টার টেবিলে সেই ছোট ধাতুর টুকরোটা, সেই ভাঙা পুতুলের চোখ রাখা ছিল, যা এখন শুধু এক আবর্জনা নয়, বরং বিক্রম আর সুনিতার জন্য এক আয়না হয়ে উঠেছিল। এমন এক আয়না যাতে তারা নিজেদের সম্পদ নয়, বরং নিজেদের ব্যর্থতা দেখছিলেন। বিক্রম হাঁটু গেড়ে নিজের স্ত্রী আর মেয়ের পাশে বসে পড়লেন। তার চোখ থেকে অনবরত জল ঝরছিল, যা হয়তো প্রথমবারের মতো একজন ব্যবসায়ীর নয়, বরং একজন বাবার ছিল। সুনিতা, বিক্রম নিজের স্ত্রীর হাত ধরে রুদ্ধ গলায় বললেন, আমরা রিয়ার কানের চিকিৎসা খুঁজেছি, অথচ রোগটা ছিল আমাদের ঘরের পরিবেশে। আমরা এই ঘরকে যুদ্ধের ময়দান বানিয়ে দিয়েছিলাম, এবং আমাদের ফুল শিশুটি নিজেকে বাঁচানোর জন্য নিজের কানের দরজা বন্ধ করে দিয়েছিল। সুনিতা, যিনি অপরাধবোধের বোঝার নিচে চাপা পড়ে যাচ্ছিলেন, তিনি রিয়াকে নিজের বাহুতে ভরে নিলেন। আমাকে ক্ষমা করে দাও সোনা, সে কাঁদতে কাঁদতে বলল। আমি ওয়াদা করছি, এখন এই ঘরে কখনো উঁচু আওয়াজ গমগম করবে না। এখন এখানে শুধু ভালোবাসার কথা হবে।
আমি তোমাকে শোনার জন্য বাধ্য করব না, বরং আমি তোমাকে শোনার মতো পরিবেশ দেব। রিয়া যদিও বড়দের এই জটিল কথাগুলো পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু সে আবেগের ভাষা ভালোভাবে জানত। সে নিজের মায়ের ভেজা চোখ নিজের ছোট্ট আঙুল দিয়ে মুছে দিল এবং তারপর তার বাবার দিকে তাকিয়ে হাসল। সে তার কান এখন আর ঢাকেনি, সে শোনার জন্য প্রস্তুত ছিল, কারণ তার এখন আর ভয় লাগছিল না। গৌরী যে ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল, সে নিজের চোখ বন্ধ করে নিল। সে সেই অদ্ভুত টান এখন আর অনুভব করছিল না। তার বুকে যে ভারী ভাব ছিল তা উধাও হয়ে গিয়েছিল। তার জায়গায় এখন এক সোনালি গরম আলো অনুভব হচ্ছিল। এটা ক্ষমা আর প্রেমের অনুভূতি ছিল। বিক্রম নিজের চোখের জল মুছে দাঁড়ালেন এবং গৌরীর কাছে এলেন। তিনি তার সামনে ঠিক সেভাবেই ঝুঁকলেন, যেভাবে কোনো ভক্ত ঈশ্বরের সামনে ঝোঁকে। গৌরী, বিক্রম কৃতজ্ঞতায় ভরে বললেন, আজ তুমি শুধু আমার মেয়ের কান ঠিক করনি, তুমি আমাদের বধির সম্পর্কগুলোকেও শুনতে শিখিয়ে দিলে। যদি তুমি সেই কষ্ট অনুভব না করতে, তাহলে হয়তো আমরা জীবনভর অন্ধকারেই থাকতাম। গৌরী সংকোচে মাথা নিচু করল। আমি কিছু করিনি আঙ্কল, শুধু রিয়ার ভয় লাগছিল, আর আমার সেই ভয়টা দেখা গেল। বিক্রম গৌরীর মা মীরাকেও ঘরে ডাকলেন। তিনি মীরার হাত জোড় করে বললেন, মীরাজি, আপনার মেয়ে কোনো সাধারণ বাচ্চা নয়, সে আমাদের বাঁচিয়েছে। আমি আপনাকে টাকা দিয়ে এর অপমান করতে পারি না, কিন্তু আমি একটা দায়িত্ব নিতে চাই। আজ থেকে গৌরীর পড়াশোনা, তার ভবিষ্যৎ এবং আপনার জীবন সব আমার দায়িত্ব। আমি চাই যে গৌরী বড় হয়ে সেটাই হোক যা সে হতে চায়, যাতে সে দুনিয়ার আরও অনেক অনাদৃত কষ্টকে ঠিক করতে পারে। মীরার চোখে জল এসে গেল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে। গল্পের সমাপ্তি 1 মাস পরের এক সুন্দর সকালের সাথে হল। সিংহানিয়া ম্যানশনের বাগানে এখন নীরবতা ছিল না, সেখানে পাখির কিচিরমিচির আওয়াজ ছিল। রিয়া আর গৌরী ঘাসের উপর বসে লুডো খেলছিল। সুনিতা আর বিক্রম বারান্দায় বসে চা খাচ্ছিলেন, ফোন ছাড়া, ল্যাপটপ ছাড়া, শুধু একে অপরের সাথে কথা বলতে বলতে। তাদের মধ্যে এখন সেই তিক্ততা ছিল না। রিয়ার খাতিরে তারা নিজেদের সম্পর্ককে এক নতুন সুযোগ দিয়েছিলেন, এবং এইবার ভিত্তি ছিল ভালোবাসার ওপর, অহংকারের ওপর নয়। খেলতে খেলতে হঠাৎ রিয়া থামল। সে বাগানের গেটে তার বাবাকে দেখল। সে দৌড়ে তাদের কাছে গেল। বিক্রম তার বাহু বাড়িয়ে দিলেন। রিয়া তার গলা জড়িয়ে ধরে তার তোতা পাখির মতো কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, পাপা, আই লাভ ইউ। সেই 3টি শব্দ বিক্রমের কানে যে কোনো 1000 কোটি টাকার ডিল থেকে বেশি মূল্যবান ছিল। তিনি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং আকাশের দিকে তাকালেন। সেখানেই দূরে দাঁড়িয়ে গৌরী হাসছিল। সে অনুভব করল যে তার বরদান কোনো বোঝা নয়, এটা এক দায়িত্ব, নীরবতার পেছনে লুকিয়ে থাকা কোলাহলকে শোনার এবং ভেঙে যাওয়া হৃদয়গুলোকে জোড়ার। সেই দিন দুটি পরিবার চিরদিনের জন্য এক হয়ে গেল। একজন ধনী, একজন দরিদ্র, কিন্তু দুজনেই এখন সুখী ছিল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে টাকা দুনিয়ার সব কিছু কিনতে পারে, প্রেম, শান্তি আর আবেগিক স্বাস্থ্য ছাড়া। আমাদের সবসময় মনে রাখা উচিত যে ঘর এক নিরাপদ স্থান, কোনো দুশ্চিন্তার কেন্দ্র নয়। বাবা মাকে নিজেদের বিবাদ আর ঝগড়া বাচ্চাদের থেকে দূরে বা শান্তভাবে মেটানো উচিত, যাতে তারা আবেগিক দিক থেকে সুরক্ষিত অনুভব করে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমনই আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পের সাথে। ততক্ষণের জন্য